ম্যানচেস্টার ইউনাইটেড ইতিমধ্যে 3 পয়েন্টস নিয়ে নিছে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথহ্যাম্পটনের সাথে 3-0-তে উইন হয়ে। তারা লিভারপুলের এগেনস্টে 3-0-তে লস করছিল। ওইখানে তাদের অনেক পারফরমেন্সের ডাউন ছিল, কিন্তু বর্তমানে এই ম্যাচে তারা অনেক বেশি মানে তাদের সব জায়গাতে স্টাবিলিটিটা আসছে, তাদের পারফরমেন্সটা অনেক বেশি উন্নতি হয়েছে। ম্যাচের শুরুর দিকে অর্থাৎ 15 থেকে 20 মিনিটের ভেতরে ম্যানচেস্টার ইউনাইটেডকে অনেক বেশি শেইকি মনে হয়েছে, যে তারা সাউথহ্যাম্পটনের অ্যাটাকগুলো শুধু ঠেকানোর জন্যই মাঠে নামছে এইরকমটা মনে হয়েছিল। কিন্তু সময় যত গেছে, সময় যাইতে যাইতে আস্তে আস্তে এগুলা ঠিক হয়ে গেছিলো। 25 মিনিটস থেকে বা 30 মিনিটের পর থেকে বলা যায় যে একদম মিড মাঠের কন্ট্রোল থেকে শুরু করে পুরো ম্যাচটাই ম্যানচেস্টার ইউনাইটেডের মানে আয়ত্তে চলে আসে, এরকমটা মনে হয়েছে আর কি। একদম শুরুর দিকে পজিশন সংক্রান্ত সমস্যাটা ছিল, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে 18 মিনিট 19 মিনিট এরকম যাওয়ার পর থেকে পজিশনিং স্টাবিলিটিটাও অনেক বেশি ইনক্রিজ হয়েছে, যেটা মানে লিভারপুলের সাথে ম্যাচে কোনোভাবেই দেখা যায়নি। এই ম্যাচে তাদের অনেক উন্নতি হয়েছে, সেটা বলতেই হয়। শুরুর দিকেই একটা পেনাল্টি কনসিড করে বসে, পেনাল্টিটা অনানা সে তো সেভ করে দেয়, দারুণ সেভ ছিল, ভালোই ছিল। রিবাউন্ডে আবার হেডে করছিল, তাও সেভ করে দিছিল। তো পেনাল্টিটা সেভ করার পরে ম্যানচেস্টার ইউনাইটেড 2টা গোল পায়। ডিলিক্ট দারুণ একটা হেডে গোলে কনভার্ট করে। ওইখানে ক্রসটা ছিল যে ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে, দুইটার মধ্যে একটা ছিল ডিলিক্টের কাছ থেকে আর একটা রাশফোর্ডের কাছ থেকে। ডিলিক্টের গোলটা খুবই দারুণ একটা হেড ছিল, ব্রুনো ফার্নান্দেজ বলটা আলতো করে তুলে দিছিল, তো ওইখান থেকে হেড করছিল, একদম প্লেসিং হেড ছিল। গোলকিপার অনেক মানে জাম্প করছে, অনেকটাই করছে, হাতটা বাড়াইছে, তবুও মানে তার নাগালের বাইরেই ছিল, একদম পাশ দিয়ে গিয়ে তারপরে ঢুকছে। এরপরে তো ব্রুনো ফার্নান্দেজ একটা গোল পায়, ওইটাও প্লেসিং কিক ছিল, যদিও গোলকিপারের সামনে ডিফেন্ডার বা ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাটাকার তারা সামনে দাঁড়ানো ছিল, এর কারণে বলটা ঠিকঠাক মতো দেখতে পারে নাই, এই জন্য মানে বলের টার্গেটটা মিলাতে ঠিকঠাক মতো পারছিল না। তো এটা অ্যাডভান্টেজ বলা যায় ব্রুনো ফার্নান্দেজের জন্য, মানে সরি রাশফোর্ডের জন্য এটা একটা অ্যাডভান্টেজ বলা যায়। কিকটা যে অনেক বেশি মানে স্পিডি ছিল বা অনেক ট্রিকি, মানে খুব বেশি যে ট্রিকি ছিল তাও না, এটা ট্রিকি হয়ে গেছে আর কি। তো এইখানে লাকেও ফেভার করছে বলতেই হয় একটা জিনিস। তো এখন একটা জিনিস মানে বলতে চাই, সেটা হচ্ছে রেফারি এর ওভার রিয়েক্টিং। এইটা আজকের ম্যাচে আমি খুব বেশি দেখছি, রেফারি এর ওভার রিয়েক্টিংয়ের বিষয়টা বর্তমান সময়ে ক্রমশ বাড়তেছে। তো এইটা খুব বেশি বর্তমানে মানে দেখা যাইতেছে। আজকের ম্যাচে বলা যায় যে মানে একটু বেশিই ছিল, যেটাকে অতিরিক্ত বলা হয়। কোনো ধরনের রিয়েকশন দেখালেই বা একটু 19 থেকে 20 হলেই কাট দিয়ে দিছে, এইরকমটা হয়েছে। তো এটা আমার কাছে মনে হয় যে রেফারিদের এটা বন্ধ হওয়া দরকার। যদি এটা বন্ধ না হয় তাহলে দেখা যাবে যে এটা মানে শুধু বাড়তেই থাকবে, মানে এটা বন্ধ হওয়াটা জরুরি বলেই মনে করতেছি। লিসান্দ্রো মার্তিনেজ অনেক বেশি এনার্জেটিক ছিল, যতটুকু এনার্জেটিক সে সচরাচর তাকে ঠিক সেই রকমও ছিল, বলা যায় যে এর থেকে একটু বেশিও মানে হইতে পারে আর কি। সে তার সাইডটা ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারছিল, লেফট সাইডটা একদম নিজের মতো করে রাখছিল। ওই দিকে যে খুব বেশি অ্যাটাক করতে পারছে অপোনেন্ট, তাও কিন্তু হয়নি। তার সলিড পারফরমেন্সটা সে তো রেগুলার দিয়েই যাইতেছে, ন্যাশনাল টিমেও দেয়, ক্লাবও তার কাছ থেকে এটা পাইতেছে। তো এইরকম যদি চলমান থাকে, সেটা তার ক্লাবের জন্য যেরকম ভালো, তার ব্যক্তিগতভাবেও ভালো, এবং ওইটা আবার ন্যাশনাল টিমের জন্য খুবই দারুণ হয়ে দাঁড়াবে। ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে আলাদাভাবে বলতে হয়, তার আম, তার তো মানে মেন্টালিটি বা গেম প্লেয়িং যে ক্যাপাবিলিটিটা, সেইটা তো নতুন করে বলার কিছু নেই। সেটা অনেক আগে থেকেই তার যে মানে গেমটাকে কন্টিনিউ করার যে তার ট্যালেন্টটা, এটা খুবই দারুণ। আজকের ম্যাচে তার
সব ধরনের যে যা যা দরকার মানে থাকা সব কিছুই ছিল। সে গোলও পাইতে পারতো, যদিও সে ঠিকঠাক মতো কিক করতে পারে নাই। ডি বক্সের ওইখানে গিয়ে কিক নিছিল, কিন্তু কাজের কাজ হয় নাই। মূল কথা হচ্ছে তার গেম প্লেয়িংটা খুবই প্রশংসার যোগ্য। এইরকমভাবে মানে সেই যে পজিশনটা লিড করে, এরকম পজিশনে বর্তমানে তো প্লেয়ারদের অভাব নেই। অন্যান্য ক্লাবের কথা বলতেছি বা দলের কথা বলতেছি, কিন্তু তার মতো করে এরকম মানে প্লে করাটা খুবই ডিফিকাল্ট। সে যেরকম করে খুবই স্মুথলি সেটা হয় আর কি। আমার দিয়ালো সে অ্যামেজিং ছিল। এই প্লেয়ারটা খুবই শাইন করতেছে বর্তমানে। সামনের দিকে হয়তো তার প্রবণতাটা আরও মানে শাইনিংয়ের প্রবণতাটা আরও বাড়তে পারে। তার ড্রিবল থেকে শুরু করে আন্ডারস্ট্যান্ডিং, টিমমেটদের সাথে বুঝাবুঝির যে সম্পর্কটা, সেটা খুবই মানে গাঢ়। এটা যদি মানে চলমান থাকে তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য মানে সামনে অনেক ভালো জিনিস অপেক্ষা করতেছে। মানে তার কাছ থেকে বলতেছি যে অনেক কিছু পাওয়ার আছে। গার্নাচো সে বেঞ্চ থেকে আসছিল একদম সেকেন্ড হাফের কথা বলতেছি এখন। সেকেন্ড হাফে গিয়ে তো গার্নাচো বেঞ্চ থেকে এসে কিছু সময় খেলার সুযোগ পাইছিল। কিছু সময় বলতে মোটামুটি একটা সময় বেঞ্চ থেকে সচরাচর এইরকমই সময়ে প্লেয়াররা মানে এসে থাকে, বা তার ওভারঅল বলা যায় যে ওই রকম সময়েই সে ম্যানচেস্টার ইউনাইটেডে বেঞ্চ থেকে এসে পারফর্ম করে। সে তো স্কোর পাইছিল একদম শেষের দিকে গিয়ে। তার আমার কাছে মনে হয় যে গার্নাচো এর একটু বেশি সময় পাওয়াটা দরকার। এটা একদম কম হয়ে যায়। সে তো যতটুকু সময় পায় ঠিক ততটুকুর মধ্যেই সে তার বেস্টটা ডেলিভার করে বা দেওয়ার চেষ্টা করে। আজকের ম্যাচে তো তেমনটাই ছিল। সে অনেক স্পিডি রান নিছে। রানগুলো যে খুবই মানে অকার্যকরী ছিল তাও না, ঠিকঠাকই ছিল। সে তার স্কোর করতে পারছে। তাকে আরও একটু বেশি সময় দেওয়া দরকার, যেটা মানে সে যদি আর একটু বেশি সময় পায় সেটা তার জন্য ভালো। পার্সোনালি ক্লাবের জন্য সে সময় পাইলে ক্লাবকে অনেক কিছুই দিতে পারবে। তাছাড়া ইন্টারন্যাশনালি ও তার অনেক বেশি মানে ওই দিক থেকে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ যদি এখানে যদি সে রেগুলারলি ম্যাচ বা অনেক বেশি মিনিট খেলার সুযোগ পায়, তাহলে ওই দিকে গিয়ে তার পসিবিলিটিসটা বেড়ে যেতে পারে। ক্যাসেমিরো সেও বেঞ্চ থেকে আসছিল একদম কম সময়, 87 মিনিটসে আসছে। মাত্র 3 মিনিটস অফিসিয়াল আর অ্যাডেড 6 মিনিটস, টোটাল 9 মিনিটস এইরকম খেলার সুযোগ পাইছে। তো সেও একদম কম। তার ক্লাব ছেড়ে দেওয়ারও একটা মানে সুরগুল শোনা যাইতেছিল, কিন্তু কোচ এরিক টেন হ্যাগ তিনি তো কনফার্ম করছিলেন যে সে থাকতেছে। তো তার তো এক্সপেরিয়েন্সের কোনো অভাব নেই। ম্যানচেস্টার সরি রিয়াল মাদ্রিদে সে অনেক সময় কাটিয়ে আসছে, এখন ম্যানচেস্টার ইউনাইটেডে আসছে। তাকে সুযোগ দিলে সে মানে বর্তমান সময়ে তার পারফরমেন্স যে খুব ভালো তাও না, এই জন্য তার সময় পাওয়ার সম্ভাবনাটা অনেক কমে গেছে। কুবি মাইনু সে কিন্তু আজকে খুবই ভালো করছে। মিডফিল্ডে তার এক্সিস্টেন্সটা খুবই বেশি ছিল। সে তার মতো করেই খেলতেছে। গত ইউরোতে তার পারফরমেন্স ছিল দেখার মতোই। মানে ওইখান থেকেই সে পারফরমেন্স তো সে মোটামুটি বলা যায় যে প্রত্যেকটা ম্যাচেই সে তার খেলাটাই অ্যাভারেজ পারফরমেন্সটাই দিয়ে থাকে। আজকে তার মানে রোল প্লেটা ভালোই ছিল। আমার কাছে মনে হয়েছে যে এই প্লেয়ারটা সামনের দিয়েও মানে প্রতিটা ম্যাচে স্টার্টিংয়ে থাকার সম্ভাবনা থাকবে আর কি। তো সে থাকলেও যে কোনো ক্ষতি আছে তাও না, সে তো তার পারফরমেন্সটাই দিতে পারে। তো না থাকলে বরং ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আরও ক্ষতি হইতে পারে। তো এবার আবার যদি ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে বলি, এই ব্রুনো ফার্নান্দেজ তো তাদের ক্যাপ্টেন। ব্রুনো ফার্নান্দেজের উপরে বিশ্বাস কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক বেশি। সে যেরকম তার পারফরমেন্স, যেরকম তার ক্যাপ্টেন্সির দায়িত্ব, সব কিছু মানে বিবেচনা করে তার যেই রকম তার উপরে যেই রকম ম্যানচেস্টার ইউনাইটেডের ভরসা, সেটা মানে অনেক উপরে। তো সে যদি সলিড থাকতে পারে পুরোটা সিজন, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আমার কাছে মনে হয় যে ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। তার উপরে অনেক কিছুই ডিপেন্ড করতেছে। সেই যেই রকম মানে বর্তমানে বলা যায় যে একদম মূল জায়গাটা দখল করে আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। যদি আপনি দেখেন যে বর্তমান সময়ে কে মানে কোন প্লেয়ারটার উপরে ভরসা রাখবেন, এরকম কতজন আছে।
শুরুতেই কিন্তু ব্রুনো ফার্নান্দেজের দিকে তাকাতে হবে, তা না হলে আর কার দিকে তাকাবেন, রাশফোর্ড নাকি অন্যরা? আমার কাছে মনে হয় যে ব্রুনো ফার্নান্দেজই মূল জায়গাটা, যার উপরে ম্যানচেস্টার ইউনাইটেড এই সময়গুলো এবং পুরো সিজনেই ভরসা রাখতে হবে। 90 মিনিটের পর 91 মিনিটসে একটা বিগ মিস হয়েছে। মিসটা মানে চান্সটা সুন্দরভাবে ক্রিয়েট হয়েছিল, কিক ঠিকঠাক মতো করতে পারে নাই, ওইখানে শ্যুটটা ব্লক করে দেয়। ওইটা কিক হইলে 4টা গোল হইতে পারতো, আরেকটা গোল হইতে পারতো। আবার যদি ডিলেক্টকে নিয়ে বলি, ডিলেক্টকে আজকে মানে এত বেশি স্ট্রং মনে হয়নি, যদিও তার হেড যেইটা ছিল ওইখানে তার অনেক মানে হেডের মাধ্যমেই তার অনেক এনার্জি আছে, সেটা ফুটে উঠছিল, কিন্তু তাকে তো সাব করানো হয়েছিল। কিন্তু আমার কাছে মনে হয় যে তার আজকের ম্যাচে দেখে ওভারঅল মানে বলতে গেলে এটাই বলতে পারি যে তার ফিটনেসের একটু ঘাটতি আছে। সে যখন রান নিতেছিল তখন তাকে মানে ফ্রুটফুল মনে হয়নি, বা সে তাকে স্বাভাবিক মনে হয়নি। তো তার মানে এত বেশি সমস্যা হয়নি, কিন্তু তাকে সাব যেহেতু করানো হয়েছে, এই জন্য আমার কাছে মনে হয় যে তার ফিটনেসের কোনো ঘাটতি আছে বা ম্যাচে কোনো প্রবলেম হয়েছে। তো এটা কাটিয়ে উঠতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের মানে ডিফেন্ডের জায়গাটাতে লিসান্দ্রো মার্তিনেজের উপর যেরকম ভরসা, এই প্লেয়ারটার উপরেও ওই রকম। তো দুইজন যদি মানে ঠিকঠাক মতো দাঁড়াতে না পারে, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য খুব যে ভালো হবে তা কিন্তু না। সাউথহ্যাম্পটন শুরুর দিকে অনেক অ্যাটাক করলেও, শুরুর দিকে তারা অনেক অ্যাটাকিং মাইন্ডে থাকলেও সেকেন্ড হাফে গিয়ে বা ম্যাচের 35 মিনিটস এই রকমের পর থেকে মনে হয়েছে যে তারা আর অ্যাটাকিং মাইন্ডে নাই, কিংবা গোল করতে চায় না। সেকেন্ড হাফে তাদেরকে তেমন খুঁজেও পাওয়া যায়নি, খুব যে জোরালো কোনো অ্যাটাক করছে তাও কিন্তু নাই। তবে তারা অ্যাটাক করতে না পারার পেছনে ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক বড় ভূমিকা আছে। তারা তো আটকে দিছিল, মিডফিল্ডে খেলাটাই বলা যায় যে অনেকটাই ধরে রাখছিল, ওইখান থেকে বারবার আগাইছে। তাদের ম্যানচেস্টার ইউনাইটেডের যে ফুলব্যাক, তারপর উইঙ্গার, এই দুইটার সাথে মিডের কম্বিনেশন থাকার কারণে খেলাটা মোটামুটি মাঝখানেই রয়ে গেছে। এই জন্য সাউথহ্যাম্পটন আর বেশি সামনের দিকে আগাতে পারেনি। সেকেন্ড হাফে গিয়ে বলা যায় যে অনানার যে খুব বেশি মানে কাজ করতে হয়েছে তা কিন্তু না। ম্যাচে ইয়েলো কার্ডের সংখ্যাটা অনেক বেশি, একটা রেড কার্ড আছে, গার্নাচোকে ফাউল করে তাদের ক্যাপ্টেন স্টিফেন্স, সে রেড কার্ড মানে পাইছে, পেয়ে মাঠ ছাড়ছিল। তারপরে তো 10 ম্যানের হয়ে যায় তারা অপোনেন্ট। তো ইয়েলো কার্ডের সংখ্যাটা অনেক বেশি, রেফারি একটু থেকে একটুর উপরে চলে গেলেই ইয়েলো কার্ড দিয়ে দিছে, এইরকমও হয়েছে। অবশেষে বলা যায় যে এটা একটা স্বস্তির জয় ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। পরবর্তী ম্যাচে তাদের মেন্টালিটি অনেক বেশি বুস্ট করতে হেল্প করবে।